স্বাগত। এখন সকালে সঙ্গে আছি আমি মশিউর অনেক। ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে আবারও ভাঙন দেখা দিয়েছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের টিপ্পুরিপল্লীতে। ভাঙনের কবলে বাড়িঘর হারিয়ে অন্য স্থানে সরে গেছে 5টি পরিবার। বাকি পরিবারগুলোরও দিন রাত কাটছে আতঙ্কে। উপজেলা প্রশাসন বলছে বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিতে পরিকল্পনা করা হচ্ছে। সহকর্মী কাজল সরকারের প্রতিবেদনে দেখবেন বিস্তারিত। টিলা ভাঙনের এমন দৃশ্য প্রতি বছরেরই। প্রবল বেগে নামছে পাহাড়ি ঢল, ভাঙছে হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের টিপ্রাপল্লী। হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরের একটি টিলায় ক্ষুদ্র নিগোষ্ঠী ত্রিপুরা সম্প্রদায়ের 28টি পরিবার 100 বছর ধরে বসবাস করে আসছে। গত 6 বছর ধরে ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে ভাঙছে তাদের পল্লীর টিলা। এরই মধ্যে কয়েক দফা ভাঙনে ভিটে মাটি হারিয়ে পল্লী ছেড়েছে 5টি পরিবার। চলতি বছর পাহাড়ি ঢলে নতুন করে আবারও ভাঙছে টিপ্রা টিলা। ঝুঁকিতে রয়েছে পল্লীতে যাতায়াতের একমাত্র বৃষ্টিও। তাদের দাবি, টিলা ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ না নিলে বিলীন হবে পুরো গ্রাম। আগে বালু তুলতো এখানে, এটার কারণে আস্তে আস্তে বাংটে এই পর্যন্ত আর কি। খালার গাছ আছিল, সাজনা গাছ আছিল, কলার বাগান আছিল, ওইখান তো আছিল, এগুলো আমার রাহা আছিল, সব গেছে। রাস্তাঘাট যদি না থাকে তাহলে সেখানে বাস করা যায় না, সম্ভাবনা সেখানে। দেখেন যে অবস্থা, আপনারাই দেখেন, এখানে বাড়িঘর ছিল, 10-12 ফ্যামিলি ছিল এখানে, এটাও বিলীন হয়ে গেছে। গাইডওয়াল এখান থেকে ওইখানে দিলে আমরা গ্রাম তার বাঁচবে। ভাঙন সমস্যার স্থায়ী সমাধানে 2020 সালে 8 কোটি টাকার একটি প্রকল্প মন্ত্রণালয়ে পাঠায় পানি উন্নয়ন বোর্ড। তবে 24 পরিবারের জন্য এত টাকা ব্যয় করতে আগ্রহ দেখায়নি মন্ত্রণালয়। উপজেলা প্রশাসন বলছে এবার পরিকল্পনা করা হচ্ছে বাসিন্দাদের অন্যত্র স্থানান্তরের। পাহাড়ি যখন ঢল আসে তখনই ভাঙনটা হয়। তো এই 23টা পরিবারকে আমরা উন্নত, এটা হচ্ছে রিজার্ভ ফরেস্টের জায়গা, রিজার্ভ ফরেস্টের অন্য কোনো জায়গায় পুনর্বাসিত করার পদক্ষেপ গ্রহণ করা হবে। আপাতত এটাই, পরবর্তীতে আমরা হয়তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখব, যদি কোনো টেকনিক্যাল এক্সপার্ট এসে দেখতে পারে যে এখানে ভাঙনটা কীভাবে রোধ করা যায়। শুধু টিপ্রাপল্লী নয়, ভাঙন দেখা দিয়েছে সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন স্থানেও। এরই মধ্যে উদ্যানের একটি স্থাপনা ভেঙে পড়েছে ছড়ায়। কাজল সরকার, এখন হবিগঞ্জ। টানা বৃষ্টি ও উজানের ঢলে সিলেট অঞ্চলে ফের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সুরমা ও কুশিয়ারা সহ 3টি নদ নদীর পানি বইছে বিপদ সীমার ওপর দিয়ে। ইতিমধ্যেই পানি ঢুকেছে নগরীর বেশ কয়েকটি ওয়ার্ডে। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে নগরীর উপশহর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, এই মুহূর্তে তো আপনি আছেন সিলেট অঞ্চলে, তো নদ নদীর ঠিক কোন অঞ্চল দিয়ে বেশি বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, আর নগরীর ঠিক কোথায় পানির উচ্চতা বাড়ছে বা ওয়ার্ডে পানি ঢুকেছে, কি তথ্য আছে আপনার কাছে? অনেক যে এই মুহূর্তে যেরকমটা বৃষ্টিপাত অব্যাহত আছে, আসলে গত রবিবার থেকে এবং সোমবার পর্যন্ত একটানা গত 2 দিন যে আবহাওয়া অফিসের তথ্য মতে প্রায় 260 মিলিমিটার বৃষ্টি হয়েছে, যেটা বন্যা পরিস্থিতি দ্বিতীয় দফায় উন্নতি হওয়ার পরপর আবার বেশ অবনতির দিকে এগোচ্ছে। এবং একই সাথে সাথে আমি যদি জানাই, আবহাওয়া অফিসের তথ্য মতে ভারতের মেঘালয় চেরাপুঞ্জিতে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, আসলে গত 2 দিনে 500 মিলিমিটার 550 মিলিমিটারের মতো বৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত কিন্তু চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা সকালে যে তথ্যটা পেয়েছি, আসলে 260 থেকে 270 মিলিমিটার বৃষ্টিপাত চেরাপুঞ্জিতে হয়েছে এবং ওখানে ভারী মেঘও রয়েছে। এবং বাংলাদেশের উপর সক্রিয় মৌসুমি বায়ু অব্যাহত থাকায় দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে কিন্তু বৃষ্টিপাত এখনও অব্যাহত আছে। এবং সিলেটে কিন্তু এখন পর্যন্ত বৃষ্টিপাতের যে পরিমাণটা, সেটা সকাল থেকে কমলেও কিন্তু গত 48 ঘন্টায় কিন্তু
এক পরিমাণও কমেনি। এবং একই সাথে সাথে আমি যদি জানাই যে সিলেটে গতকাল যে পরিস্থিতি আমরা দেখেছি যে জলাবদ্ধতার যে অবস্থা, আসলে সিলেটের ঝর্ণার পাড় থেকে শুরু করে উপশহর, জল্লার পাড়, সুবহানীঘাট, যতরপুর, যেখানে প্রায় সময়ই অল্প বৃষ্টিতেই পানি উঠে যায়, সেই জায়গাগুলোতে এখন পর্যন্ত জলাবদ্ধতা বিদ্যমান। এবং একই সাথে সাথে সিলেটের যে পার্শ্ববর্তী যে কয়েকটি উপজেলা রয়েছে, 13টি উপজেলার মধ্যে 9টি উপজেলায় কিন্তু সিলেটের যে 18টি পয়েন্টে সুরমার পানির ডাইক ভেঙে কিন্তু 9টি উপজেলার দিক দিয়ে এবং লোকালয়ে কিন্তু পানি ঢোকা শুরু করে দিয়েছে। এবং একই সাথে সাথে গতকালকে আমরা দেখেছি যে গোয়াইনঘাটের উপজেলা প্রশাসন একরকম সতর্কবার্তা জারি করে দিয়েছে, কারণ এই যে গোয়াইনঘাট উপজেলায় কিন্তু আবারও পানি ঢুকে গিয়েছে এবং পানি ঢোকার সংখ্যা দেখে যাচ্ছে। এবং সিলেটের যে সুরমা পয়েন্টটা রয়েছে এবং সুরমার যে সিলেট পয়েন্টে, সেখানে কিন্তু 3 সেন্টিমিটার নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এখনও কিন্তু ঠিক 10.80 থেকে 10.77 সেই 3 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এবং আরেকটু বৃষ্টিপাত বা উজানের যে ঢলটা আছে সেটা কিন্তু বৃদ্ধি পেলে সাথে সাথেই কিন্তু পানি লোকালয়ে প্রবেশ করার একটা বিষয় রয়েছে। এবং বিপদসীমার উপর দিয়ে যেহেতু সুরমা নদীর পানি প্রবাহিত হবে, তাহলে বোঝাই যাচ্ছে যে আসলে একরকম বন্যা পরিস্থিতির অবনতি দিকে অগ্রসর হচ্ছে সিলেটের যে পরিস্থিতি। এবং একই সাথে সাথে কুশিয়ারা কয়েকটি পয়েন্ট, অমলশীত পয়েন্ট, ফেঞ্চুকন পয়েন্ট এবং শেরপুর পয়েন্টে কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সিলেটের কানাঘাট পয়েন্টে কিন্তু পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সব মিলে বলা চলে যে সিলেটের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে এগোচ্ছে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতি সর্বশেষ খবরাখবর। অনেক ধন্যবাদ রাকিবুল রাফি। সিলেটের উপশহর থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল রাফি এবং জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সর্বশেষ সমস্ত খবর। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বরিশালের বাজারে কমেছে সবজির সরবরাহ, এতে বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। এছাড়া টানা কয়েকদিনের বর্ষণে উপকূলীয় অঞ্চলে কমেছে নদ নদীর মাছের সরবরাহ। চাহিদার তুলনায় সরবরাহ কমায় বেড়েছে দাম। সবজি ও মাছের বাজারের বিস্তারিত জানাতে বরিশালের বহুমুখী সিটি পাইকারি কাঁচা বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অমিত হাসান, আর কলাপাড়া থেকে যুক্ত আছেন সহকর্মী জসিম পারভেজ। তবে শুরুতেই চলে যাব অমিত আপনার কাছে। অমিত, এই মুহূর্তে আপনি জানাবেন যে কাঁচা বাজারে সরবরাহ কম থাকার পেছনের কারণ কি, আর দরদামি বা কেমন দেখছেন সেখানে? অনেক বরিশালের পাইকারি কাঁচা বাজারে সপ্তাহ ব্যবধানে 5 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে বেশিরভাগ সবজির দাম এবং সরবরাহ কম থাকার কারণেই দামটি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এবং ব্যবসায়ীরা আরও জানিয়েছেন যে বৃষ্টির কারণে বেচাকেনা কিছুটা কম এবং সরবরাহও কম, যার কারণে আসলে দামটাও বেশি এবং বেচাকেনাও কিছুটা খারাপ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। একটু যদি বাজারের চিত্র দেখাই, আজকে মেঘলা থাকার কারণে বাজারে কিন্তু আজকে ক্রেতা সমাগম কম এবং বাজারে সবজির সরবরাহ বেশ কম। তবে মিষ্টি কুমড়ার সরবরাহ বেশ ভালো রয়েছে এবং দামটাও আজকে কিছুটা কমেছে। বিশেষ করে শসা আজকে 40 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মিষ্টি কুমড়া 18 টাকা প্রতি কেজি। এবং যদি বলি যে পটল যেটি আছে সেটি একটু কম দামে বিক্রি হচ্ছে 10 টাকা এবং বাকি যে কোনো ধরনের সবজির দামে কিন্তু আজকে বিক্রি হচ্ছে। এই যে পেঁপে দেখাচ্ছি, পেঁপের দাম কিন্তু আজকে 30 থেকে 35 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। এছাড়া বেগুন 100 টাকায় বিক্রি হচ্ছে, যেটি গত সপ্তাহে 70 থেকে 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচের ঝাঁজ কিন্তু কমছে না, কাঁচামরিচ কিন্তু প্রতিনিয়তই বেড়ে চলছে। 180 টাকায় বিক্রি হলেও গত সপ্তাহে, এই সপ্তাহে কিন্তু 200 টাকা থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে। লাউ 30 থেকে 35 টাকা বিক্রি হচ্ছে, করলা 80, বরবটি 80, ঢেঁড়স 25 থেকে 30 টাকা, যেটি গত সপ্তাহে 20 টাকায় বিক্রি হচ্ছিল। এছাড়া রেখার দাম 25 টাকা, যেটি গত সপ্তাহে 20 টাকায় বিক্রি হচ্ছে। লেবু প্রতি পণ বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়, কাঁকরোল 60 টাকায় বিক্রি হচ্ছে। গাজর যেটি আছে সেটির দাম কিন্তু প্রচুর পরিমাণে বেড়েছে, 160 টাকা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে এবং কাঁচা কলা যেটি রয়েছে সেটি 25 টাকা দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি। এবং এই যে পাইকারি বাজারে দাম বাড়ার কারণে খুচরা বাজারে কিন্তু এই প্রভাবটি পড়েছে এবং খুচরা বাজারে দেখা যাচ্ছে যে প্রতি কেজি 10 থেকে 20 টাকা বেড়ে তারপরে কিন্তু বিক্রি হচ্ছে এবং এর ফলে যারা
ক্রেতা রয়েছেন তারা কিন্তু কিছুটা সমস্যায় রয়েছেন, কারণ খুচরা বাজারে যখন এই সবজির দামগুলো আসলে বেড়ে যায় তখন কিন্তু তারা কেনাকাটা করতে কিছুটা হিমশিম খাচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন যে সরবরাহ স্বাভাবিক হয়ে গেলে তাহলে কিন্তু সবজির দামটা কিছুটা নাগালের মধ্যে আসবে বলে তারা জানিয়েছেন। তবে বৃষ্টির কারণে আসলে সবজির সরবরাহ যেরকম কম, সে কারণেই কিন্তু দামটি আসলে বৃদ্ধি পেয়েছে এবং ব্যবসায়ীরা যেটা বলছেন যে সরবরাহ স্বাভাবিক হলে দামটি কিন্তু নিয়ন্ত্রণে আসবে। তো বরিশালের পাইকারি কাঁচা বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক ধন্যবাদ অমিত। এবার কলাপাড়াতে আমাদের সহকর্মী আছেন জসিম পারভেজ। জসিম, আপনার কাছে চলে যাব। যেমনটা বলছিলেন অমিত, শাকসবজি সরবরাহ বেশ কম সেখানে, জানছিলাম যে মাছের সরবরাহ খুব কম। তো কত দামে মাছ বিক্রি হচ্ছে এখন, দরদাম কেমন দেখছেন সেখানে? জি, আপনি যেমনটি বলেছিলেন যে ভারী বৃষ্টিপাতে কিন্তু এখন উপকূলীয় অঞ্চল বিরাজ করছে এবং বৃষ্টিপাতের কারণে কিন্তু নদ নদী এবং বিভিন্ন জলাশয়ে মাছের বিচরণটা কমেছে। সে কারণে কিন্তু মাছের সরবরাহ উপকূলীয় অঞ্চলে কম রয়েছে। তো দামটাও কিছুটা বেড়েছে, সে কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে, এমনটি নিশ্চিত করেছে এখানকার যে পাইকারি ব্যবসায়ী এবং জেলেরা রয়েছেন তারা। তো আপনার মাধ্যমে এখন টেলিভিশনের দর্শকদের আজকের এই কলাপাড়া নাস্তানাপাড়া পাইকারি মাছ বাজারের যে পাইকারি দরে যে ইলিশ মাছ প্রতি কেজি বিক্রি হয়েছে 1500 থেকে 1600 টাকা কেজি দরে। সেগুলো হচ্ছে নদীর ইলিশ এবং একই সঙ্গে যে রুই মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 320 টাকা থেকে 350 টাকা কেজি এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 220 টাকা থেকে 250 টাকা কেজি দরে। এছাড়া পাঙ্গাস, দেশি পাঙ্গাস, সেগুলো বিক্রি হচ্ছে 200 থেকে 250 টাকা কেজি দরে এবং চাষ পাঙ্গাস সেগুলো বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 170 টাকা কেজি দরে। এছাড়া যে চিংড়ি বিক্রি হচ্ছে 650 টাকা থেকে 800 টাকা পর্যন্ত। এর ভিতরে যে অন্য যে চিংড়ি রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 1000 টাকা থেকে 1200 টাকা কেজি দরে এবং রুই বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। সিলভার কাপ বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি দরে। তো বলা যায় যে সরবরাহ কম থাকায় মাছের দামটা একটু চড়াই রয়েছে। এ ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ জসিম। বরিশাল এবং কলাপাড়া থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন শাকসবজি ও মাছের সর্বশেষ দরদাম। সমুদ্রে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা চলছে। এতে কর্মহীন হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন বরগুনার মৎস্য অবতরণ কেন্দ্রের শ্রমিকরা। প্রণোদনার চাল বরাদ্দ থাকলেও তা পর্যাপ্ত নয় বলছেন জেলেরা। বরগুনা থেকে জিয়াদ মাহমুদের তথ্য ও প্রতিবেদনে বিস্তারিত। ইলিশ সহ সামুদ্রিক মাছ আহরণে প্রসিদ্ধ বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। মৌসুমে এই কেন্দ্র জেলে, শ্রমিক ও ব্যবসায়ীদের হাকডাকে পরিণত হয় মিলন মেলায়। মাছ ধরায় 65 দিনের নিষেধাজ্ঞা চলায় দেশের দ্বিতীয় বৃহত্তম এই মৎস্য অবতরণ কেন্দ্রে এখন শুনশান নীরবতা। নেই শ্রমিকের হাকডাক কিংবা কোলাহল। কর্মহীন শ্রমিকের দিন কাটছে ধার দেনা কিংবা ব্যাংক ঋণ নিয়ে। আর্থিক সংকটে এসব শ্রমিকের পারিবারিক জীবনেও নেমে এসেছে অশান্তি। এখানে হাজার হাজার শ্রমিক, সবাই বেকার, সবার সংসার আছে, ফ্যামিলি আছে, খরচা আছে, দ্রব্যমূল্য বাজার। আমাদের এই 65 দিন ভালো চলে না। আমরা এনজিও থেকে ঋণ নিয়ে আমাদের চলতে হয়, আমরা দেনা হয়ে যায়। কিস্তি মিস্তি মনে করেন বিভিন্ন কি আছে, এবার দেনা পাওনা আছে। এই দেনা পাওনা কাটিয়া করতে হাতে মনে করেন আমাদের আর 2 বছর পিছনে যাওয়া লাগে। মৎস্য অবতরণ কেন্দ্রের তথ্য মতে গত কয়েক বছরে ইলিশের আহরণ কমেছে ঘাটে। সরকারি ফি এড়াতে অনেকেই মাছ বিক্রি করছেন অন্য জায়গায়। এতে আয় কমেছে শ্রমিকদের। এদিকে অর্থকষ্ট লাঘবে অবরোধের সময় মৎস্য খাতে জড়িত শ্রমিকদের সরকারি প্রণোদনার আওতায় নেয়ার দাবি শ্রমিক ইউনিয়নের। আমাদের পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে পূর্বে যে পরিমাণে বোর্ড আসতো সেই বোর্ডের সংখ্যা কমেছে, কারণ এই বোর্ডগুলা বাগেরহাটের দিকে কিছু যায়, কিছু আবার মাছ বিক্রিত হয় এখানে এই যে পদ্মা রুইতা যেটা অবৈধ মার্কেট, এই মার্কেটে বিক্রি হয়। এই জন্য আমরা মাছের অনেক হিসাব পাই না। আমরা সরকারের কাছে একটু আবেদন জানাই, জেলেরা যেরকম একটা অনুদান পায় সেই অনুদানের আওতায় জানি আমার এই শ্রমিকগুলো আসে, তাদের মুখের যে কষ্টের ছাপটা জানি দূর হয়, এটুই আমি আশা করি।
জেলা মৎস্য বিভাগ বলছে, নিষেধাজ্ঞার সময় জেলেদের পাশাপাশি শ্রমিকদেরও প্রণোদনার আওতায় আনতে অচিরেই নেওয়া হবে পদক্ষেপ। বাস্তবতা উপলব্ধি করে আমরা আমাদের একটা চাহিদাপত্র আমরা বা তাদের ইনক্লুড করা যায় কি না সেটা নিয়ে আমরা একটা চিঠি উদ্বোধন করতে সরকারের উচ্চ মহলে, পরবর্তীতে যদি কোনো সিদ্ধান্ত আসে তখন আমরা সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেব। এই মৎস্য অবতরণ কেন্দ্রে শ্রমিক ইউনিয়নের নিবন্ধিত 700 শ্রমিক ছাড়াও পাথরঘাটায় অনিবন্ধিত আরও 3 থেকে 4 হাজার নারী পুরুষ কাজ করেন। এছাড়া তালতলির ফকিরহাট মৎস্য উপকেন্দ্রেও এ পেশায় যুক্ত রয়েছেন আরও 2500 শ্রমিক। সংশ্লিষ্টরা বলছেন, নিষেধাজ্ঞার সময় প্রণোদনা কিংবা বিকল্প কর্মসংস্থানের সুযোগ করা হলে টেকসই হবে উপকূলের মৎস্য আহরণ। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। এখন সকালে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। এই মুহূর্তে আমরা এখন দেখে নিব বিভিন্ন শোরুম ও অনলাইনের ছাড়ের খবর। ওয়াকার ফুটওয়্যার নির্ধারিত ফুটওয়্যারের উপরে দিচ্ছে 20% মূল্য ছাড়। বাটা BD.com ফুটওয়্যারের উপরে দিচ্ছে 10% মূল্য ছাড়। ক্যাটসাই নির্ধারিত পোশাকের উপরে দিচ্ছে 40% মূল্য ছাড়। ইনফিনিটি মেগা মল নির্ধারিত পোশাকের উপরে দিচ্ছে 50% মূল্য ছাড়। এছাড়া জেন্টাল পার্ক নির্ধারিত পোশাকের উপরে দিচ্ছে 70% মূল্য ছাড়। এবার পোশাকের নির্ধারিত পোশাকের উপরে রয়েছে 70% মূল্য ছাড়। পার্কটেক্সের নির্ধারিত ফার্নিচারের উপরে রয়েছে 12% মূল্য ছাড়। এছাড়া ট্রান্সকম ডিজিটালের নির্ধারিত ইলেকট্রনিক্সের উপরে পাচ্ছেন 3 থেকে 23% মূল্য ছাড় এবং র্যাঙ্কস ই-মার্টের নির্ধারিত ইলেকট্রনিক্স পণ্যের উপরে রয়েছে 20 থেকে 50% মূল্য ছাড়। আমরা এখন দেখে নেব টাকার বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার হার। ইউএস ডলার 117 টাকা ক্রয় মূল্য, বিপরীতে বিক্রয় মূল্য 118 টাকা। সিঙ্গাপুর ডলার 75 টাকার ক্রয় মূল্যের বিপরীতে বিক্রয় মূল্য 88 টাকা। ব্রিটিশ পাউন্ডের ক্রয় মূল্য 144 টাকা, বিপরীতে বিক্রয় মূল্য 150 টাকা। ইউরোর ক্রয় মূল্য 125 টাকার বিপরীতে বিক্রয় মূল্য 131 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিতের ক্রয় মূল্য 21 টাকা, বিক্রয় মূল্য 25 টাকা। সৌদি রিয়াল 27 টাকা ক্রয় মূল্য, বিপরীতে বিক্রয় মূল্য 31 টাকা 10 পয়সা। কুয়েতি দিনারের ক্রয় মূল্য 340 টাকা, বিপরীতে বিক্রয় মূল্য 370 টাকা। এছাড়া চাইনিজ ইউয়ানের ক্রয় মূল্য 13 টাকা, বিক্রয় মূল্য 17 টাকা। কাতার রিয়ালের ক্রয় মূল্য 26 টাকা আর বিপরীতে বিক্রয় মূল্য 32 টাকা। কানাডিয়ান ডলারের ক্রয় মূল্য 26 টাকা, বিপরীতে বিক্রয় মূল্য 32 টাকা। অস্ট্রেলিয়ান ডলারের ক্রয় মূল্য 72 টাকা, বিপরীতে বিক্রয় মূল্য 78 টাকা 50 পয়সা। থাই বাতের ক্রয় মূল্য 3 টাকা 10 পয়সা, বিপরীতে বিক্রয় মূল্য 3 টাকা 40 পয়সা। ভারতীয় রুপি ক্রয় মূল্য 1 টাকা 32 পয়সা, বিপরীতে বিক্রয় মূল্য 1 টাকা 45 পয়সা। আরব আমিরাতের দিরহামের ক্রয় মূল্য 28 টাকা, বিপরীতে বিক্রয় মূল্য 31 টাকা 50 পয়সা। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।